সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ভোরে গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। এই জামাতি রাজাকার শোন, আমার দেশকে আমি দরকার হলে সব দেশের হাতে তুলে দিব। বিএনপি কে প্রয়োজনে 500 বছর ক্ষমতায় রাখাবো, তবুও আমরা রাজাকার জামাত শিবিরকে আমাদের দেশের ক্ষমতা দেব না, দেব না, দেব না। দর্শক, আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে, সেই তথ্য আমরা জানি। গতকালকে নতুন তথ্য এসেছে। তারেক জিয়া যদি এই ইউনূসের সেই অর্ডিন্যান্স আইনে পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে তারেক জিয়ার সরকারের পতন হবে, বিএনপি ধ্বংস হবে এবং বাংলাদেশের সামনে বিরাট সংকটের সৃষ্টি হবে, গৃহযুদ্ধ হতে পারে। আমরা একটা ব্যানানা স্টেটে, ব্যানানা রিপাবলিকে পরিণত হতে পারি, আমাদের সোভারেনিটি থাকবে না। তো বিরাট এক সংকটের মুখে বাংলাদেশ পড়বে যদি তারেক জিয়া, আমরা যেটা শুনছি যে পার্লামেন্টে এই অর্ডিন্যান্স জারি উত্থাপন করে যদি এটাকে আইন করে, তাহলে তার নিজের ভবিষ্যৎ অন্ধকার, তার পার্টি ধ্বংস হবে, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এটা একটা মহা সংকট সৃষ্টি হবে। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। দর্শক, আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে, সেই তথ্য আমরা জানি। গতকালকে নতুন তথ্য এসেছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাহী আদেশে প্রফেসর ইউনূস সরকার, সেটা যে অধ্যাদেশের ভিত্তিতে তারা দিয়েছিল সেই অধ্যাদেশ সংসদে পাশ করা হয়েছে। সংসদে পাশ করার ফলে ওই অধ্যাদেশের কার্যকারিতা আবার নতুন করে তৈরি হয়েছে। একটা কনফিউশন তৈরি হয়েছে যে বিএনপি আদৌ আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে চায় কিনা, নাকি একটা লং টার্মে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখতে চায়, এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা শূন্য রাজনীতি তৈরি করতে চায়। অথচ বিএনপি সহ বিভিন্ন দল বঙ্গবন্ধুর তৈরি করা যে বাকশাল নীতি সেই নীতিরই কিন্তু বিরোধিতা করে, বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। সেখানেই এক ধরনের দ্বিচারিতা আছে, এগুলো অনেকেই মনে করেন। এরকম একটা প্রেক্ষাপটে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন যেটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কেন অলমোস্ট 2 বছর পরে এসে গ্রেপ্তার করা হলো। তিনি কোথায় ছিলেন এটা সরকার জানতো, কোথায় রাখা হয়েছিল তাকে সেটা সরকারই রেখেছিল। প্রথমে তাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, তারপরে তিনি কোথায় ছিলেন সব কিছুই সরকারের আওতার মধ্যেই ছিল। অর্থাৎ শিরিন শারমিন চৌধুরীকে কোনোভাবেই সরকার তার রাডারের বাইরে যেতে দেয়নি। তার মানে যে গ্রেপ্তারটা করা হলো সেই গ্রেপ্তার করতেও কোনো গোয়েন্দা ইনফরমেশন লাগেনি। সরকারের কাছে স্পষ্ট ইনফরমেশন ছিল যে শিরিন শারমিন চৌধুরী তার বাসাতেই আছেন। কবে থেকে তিনি তার বাসাতে আছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারটা কেন করা হলো? তাকে কি রাজনীতিতে আনার এটা একটা প্রাথমিক পদক্ষেপ? তাকে মানে হচ্ছে যে আওয়ামী লীগের পরবর্তী কাণ্ডারি শেখ হাসিনা যেহেতু ফিরতে পারছেন না, গতকালকে আমরা দেখেছি ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন, যদিও ভারতের পক্ষ থেকে সেই আবেদনের সাড়া দেওয়া হয়নি বলে আমরা শুনতে পাচ্ছি। সেরকম একটা মুহূর্তে আওয়ামী লীগের যে বিকল্প নেতৃত্ব, শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিকল্প নেতৃত্বের কথা গত প্রায় 2 বছর ধরে শোনা যাচ্ছে, সেটাই বোধহয় সত্য হতে চলেছে। শিরিন শারমিন চৌধুরীকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরি করার একটা প্রয়াস সম্ভবত এই গ্রেপ্তারের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই আলোচনা চতুর্দিকে চলছে। চলুন একটু এই আলোচনার ভেতরের বিভিন্ন তথ্য পর্যালোচনা করে একটু খাতা কলমে বোঝার চেষ্টা করি। যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোর ভিত্তিমূল কোথায়, শেকড়টা কোথায়, এবং শেকড়ের সন্ধান যদি আমরা পাই তাহলে এটা বিশ্বাস করার মতো বাস্তবতা তৈরি হয় কিনা শিরিন শারমিন চৌধুরীকেই একটা পর্যায় পরে, একটা আইনি কাঠামো অতিক্রম করার পরে তাকেই আওয়ামী লীগের নেতৃত্বে দেখা যেতে পারে। সেই প্ল্যানিংই চলছে। সেটাই কি ঠিক? চলুন আলোচনা করে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই কথা। গ্রেপ্তারের এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে একদিকে, আবার করেনি, এটাও একটা বড় ব্যাপার। আওয়ামী লীগের কোনো নেতা তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তাকে রিমান্ডে নেওয়া হলো না। 2 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেই রিমান্ড আদালত মঞ্জুর করলেন না, তাকে সরাসরি কারাগারে পাঠানো হলো। তার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা মামলা সহ 6টি মামলা করা হয়েছে, এরকম তথ্য আমরা জানি এবং পুলিশের বরাত দিয়ে আমরা জানি।
6টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, যার মধ্যে হত্যা মামলা রয়েছে, হত্যা মামলাও একাধিক হত্যা মামলা রয়েছে, একটা হত্যা চেষ্টা মামলাও রয়েছে। যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মূলত লালবাগের মামলা, সেটা একটা হত্যা মামলা। সেই মামলার চূড়ান্ত রিপোর্টও পেশ করা হয়েছে আদালতে। সেই মামলা সহ 3টি মামলার চূড়ান্ত রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে। তার মানে বাকি আছে আর 3টি মামলা। চূড়ান্ত রিপোর্টে কি এসেছে এটা একটা বড় প্রশ্ন। বিভিন্ন সূত্র দাবি করছে যে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলার মধ্যে যে 3টা মামলার চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে শিরিন শারমিন চৌধুরীর এই কর্মযজ্ঞে অর্থাৎ হত্যা মামলা কিংবা হত্যা চেষ্টা মামলা এই কার্যকলাপে যুক্ত থাকার কোনো তথ্য, নজির, প্রমাণ এগুলো পাওয়া যায়নি। অর্থাৎ সেইভাবেই চার্জশিট কিংবা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, যেখানে শিরিন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা খুবই কম বলে প্রতীয়মান হয়েছে। তাহলে শিরিন শারমিন চৌধুরী এই মামলাগুলো যেগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলোতে আদতে তার কিছু হবে না, যদি না তাকে প্রফেসর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনে নতুন করে ফাঁসানোর চেষ্টা না করা হয়। তবে ধারণা করা যায় যে বিএনপি প্রফেসর ইউনূসের ওই মেটিকুলাস ডিজাইনের পথে হাঁটবে না। এখন প্রশ্ন হচ্ছে তাকে তাহলে গ্রেপ্তার করা হলো কেন, এবং গ্রেপ্তার করা এতদিন পরে কেন করা হলো? একটু ধারাবাহিকভাবে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। ধানমন্ডির বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধানমন্ডির যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাড়ির মালিক মূলত তার নাম ইশতিয়াক হোসেন, যিনি শিরিন শারমিন চৌধুরীর স্বামী। অর্থাৎ নিজের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন আসে, এই নিজের বাড়িতে তিনি কবে আসলেন? তাকে কি গ্রেপ্তারের জন্যই আগের দিন কিংবা সেই দিন সেই বাড়িতে আনা হয়েছে, নাকি তিনি আগে থেকেই সেই বাড়িতে অবস্থান করছিলেন? উত্তর হচ্ছে শিরিন শারমিন চৌধুরী তার অনেক আগে থেকেই এই বাড়িতে অবস্থান করছিলেন। অন্তত পক্ষে গত বছরের অক্টোবর থেকে তো অবশ্যই, কারণ গত বছরের অক্টোবরে এই বাড়ির ঠিকানা ব্যবহার করে শিরিন শারমিন চৌধুরী তার যে স্পিকার হিসেবে লাল পাসপোর্ট, সেই লাল পাসপোর্ট আগে জমা দিয়ে সারেন্ডার করে তিনি নতুন সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন। এই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছিল এবং পাসপোর্ট কর্মকর্তারা এই বাড়িতে এসেই শিরিন শারমিন চৌধুরীর যে পাসপোর্টের আবেদনের কর্মকাণ্ড, বায়োমেট্রিক যে কর্মকাণ্ডগুলো, আঙুলের ছাপ টাপ নেওয়া, এই ব্যাপারগুলো এই বাড়িতে এসেই পাসপোর্ট কর্মকর্তারা সম্পন্ন করেছিলেন। তার মানে প্রফেসর ইউনূস সরকার আগে থেকেই জানতো যে শিরিন শারমিন চৌধুরী তিনি নিজের বাড়িতেই আছেন। ক্যান্টনমেন্টে যতদিন তাকে রাখা হয়েছে, ক্যান্টনমেন্টের পরে তাকে তার নিজের বাড়িতেই রাখা হয়েছে, যদিও এক ধরনের গৃহবন্দী অবস্থাতেই তিনি ছিলেন, বাইরের পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে অক্টোবর থেকেই তিনি তার নিজের বাড়িতে, যদি অক্টোবর থেকে থাকেন তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস, 6 মাস, 6-7 মাস ধরে মিনিমাম তিনি তার বাড়িতে অবস্থান করছেন। তার মানে তাকে গ্রেপ্তার করার জন্য কোনো গোয়েন্দা রিপোর্ট যেমন প্রয়োজন হয়নি, তাকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে নিয়ে যাওয়ার নাটক সাজাতেও বর্তমান সরকারকে হয়নি। ক্যান্টনমেন্টে থাকা অবস্থার পরে কোনো একটা সময় তাকে তার বাড়িতেই রাখা হয়েছিল। তাহলে প্রশ্ন আসে যে এই যে তাহলে এই বাড়িতে মানে কবে তাকে মানে আনা হয়েছিল, এই ব্যাপারটা যেমন আসে তেমনি ব্যাপার আসে যে কেন তাকে এতদিন গ্রেপ্তার করা হয়নি, কেন তাকে এখন গ্রেপ্তার করা হচ্ছে। এই প্রশ্ন আসছে। এই প্রশ্ন যখন আসছে তখন আপনাদের আরেকটা তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে যে লালবাগের যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি, এবং এই মামলার যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে শোনা যাচ্ছে যে শিরিন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, অথবা সংশ্লিষ্টতা পাওয়ার প্রমাণ খুবই কম পাওয়া গেছে। তার মানে মামলাটা দুর্বল মামলা হয়ে গেছে। এই মামলাতে শিরিন শারমিন চৌধুরী কিছু হবে না, এবং বাকি মামলাগুলোতে তাহলে কিছু হওয়ার কথা নয়, যদি না আদালতকে প্রভাবিত করা হয়। আর আদালতকে প্রভাবিত করার কাজ আশা করা যায় বিএনপি সরকার করবে না। এই যে প্রশ্ন আসে তাহলে কেন তাহলে এতদিন গ্রেপ্তার করা হয়নি, অন্তর্বর্তী সরকার কেন শিরিন শারমিন চৌধুরীকে নিজের করায়ত্তের মধ্যে রেখেও তাকে গ্রেপ্তার করেননি, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের সমাধান বোধহয় এভাবেই আনা যায় কিংবা সমাধানে এভাবে আসা যায়। সেটা হচ্ছে শিরিন শারমিন চৌধুরী স্পিকার, সংসদ যেহেতু ভেঙে গেছে, স্পিকার তাকে প্রয়োজন এই কারণে যে মহামান্য রাষ্ট্রপতি তার পদে থাকা না থাকা নিয়ে একটা বড় বিতর্ক প্রফেসর ইউনূস সরকারের আমলে ছিল। যদি রাষ্ট্রপতি তার পদে না থাকেন কিংবা তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে সাংবিধানিক প্রয়োজনে শিরিন শারমিন চৌধুরী অর্থাৎ স্পিকারকে প্রয়োজন হবে। রাষ্ট্রপতি কোনো কারণে পদত্যাগ করলে কিংবা তাকে সরিয়ে দিলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকারই হবেন রাষ্ট্রপতি, এটাই সংবিধানের নিয়ম। সুতরাং শিরিন শারমিন চৌধুরীকে ওই সংবিধান রক্ষার জন্যই প্রয়োজন হয়েছিল বলেই তাকে তার বাড়িতে নিরাপদে রেখে একটা সাংবিধানিক প্রয়োজনীয়তা মেটানো হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে প্রশ্ন আসে এখন গ্রেপ্তার করা হচ্ছে কেন? এখন গ্রেপ্তার করা হচ্ছে এটার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কাণ্ডারি হওয়ার একটা সম্পর্ক খুঁজছেন অনেক বিশ্লেষক। কিভাবে খুঁজছেন? শিরিন শারমিন চৌধুরী যদি পলাতক থাকতেন এবং পলাতকই থাকেন, শেখ হাসিনার মামলায় তাকে যেমন পলাতক হিসেবে তার বিচার করা হয়েছে এবং বিচারটা একপাক্ষিক হয়েছে, শেখ হাসিনা আদালতে লড়তে পারেননি, তার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারেননি, সেই ব্যাপারটা শিরিন শারমিন চৌধুরীর বেলায় যেন না হয়, তিনি যেন নিজে এই মামলাগুলো ফেস করতে পারেন, সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেন এবং এই মামলাগুলো ফেস করে অব্যাহতি পেতে পারেন, অব্যাহতি পাওয়ার চেষ্টা করতে পারেন, কিংবা অন্ততপক্ষে এই মামলাগুলোতে তিনি জামিন পেয়ে আইনি ঝামেলা মুক্ত হয়ে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারেন, কাণ্ডারি হতে পারেন, সেই একটা পেছনে কারণ থাকতে পারে। এই যুক্তিতেই বলা হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির পরবর্তী যে যাত্রা, সেই যাত্রার কথা ভাবা হচ্ছে।
এই জন্যই প্রশ্ন উঠেছে যে তাকে গ্রেপ্তারের মূল কারণটা কি, তাকে রাজনীতিতে আনা হবে, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরানো হবে তাকে দিয়ে, এই প্রশ্নটা সমাজে উঠেছে। পলাতক থেকে যেহেতু মামলা লড়া যায় না, সেহেতু গ্রেপ্তার হওয়ার পরে তিনি মামলা লড়তে পারবেন, আইনি ঝামেলাগুলো মুক্ত হতে পারবেন এবং একটা পর্যায় পর্যন্ত মানে এখন যে বিশ্লেষণগুলো আসছে তাতে ধরে নেওয়া যায় শিরিন শারমিন চৌধুরী 2-4 মাসের মধ্যেই কিংবা 3 মাসের মধ্যেই তিনি জামিন পেয়ে যাবেন এবং জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি এই রাজনীতির হাল হতে পারবেন। ততদিনে আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকে বলতে পারেন যে গতকালকেই তো নতুন সরকার অধ্যাদেশ পাশ করলো, আওয়ামী লীগের রাজনীতির উপরে যদি নিষেধাজ্ঞায় তুলে নেবে তাহলে এই অধ্যাদেশ পাশ করলো কেন? এর উত্তর একটা সুন্দর উত্তর রয়েছে। যে মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফর করছেন এবং ভারত সফরে তিনি জয়শঙ্করের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করেছেন, কিন্তু ভারত সরকার রাজি হয়নি। ভারতের সঙ্গে আপনি সম্পর্ক যদি তৈরি করতে চান এবং ভারতের কাছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো যদি দাবি করেন, তাহলে ভারতেরও চাওয়া পাওয়ার মধ্যে একটা অন্যতম পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে। সুতরাং ওই পয়েন্টটাকে ওভারটেক করা এটা বিএনপির জন্য বেশ কঠিন হবে যদি তারা ভারতের সঙ্গে সম্পর্কটা মেরামত করতে চায়। বিএনপি হয়তো সেখানে একটা শর্ত দিবে, যে সেটা হচ্ছে শেখ হাসিনা প্রসঙ্গে না, শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারি। সেটাই হয়তো আওয়ামী লীগ শেষ মুহূর্তে মেনে নেবে। যদিও দুদিন আগে মানবজমিন একটা তথ্য দিয়েছে যে গত নির্বাচনে শেখ হাসিনা রাজি না হওয়ার কারণেই একপাক্ষিক নির্বাচন হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। কিসে রাজি না? শেখ হাসিনা বিকল্প নেতৃত্বে রাজি হননি। সাবের হোসেন চৌধুরী কিংবা ববি, শেখ রেহানা পুত্র ববি, এই দুইজনের কথা বিকল্প ভাবা হচ্ছিল, কিন্তু শেখ হাসিনা দুইজনের কারো কথাই রাজি হননি। দুইজনের কাউকেই তিনি আওয়ামী লীগের প্রধান করতে চান না, আওয়ামী লীগের দায়িত্ব দিতে চান না। সেই ক্ষেত্রে শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার খুবই স্নেহধন্য এবং খুবই কাছের মানুষ, এবং স্নেহধন্য কাছের মানুষ বলেই পরপর 3 বার তাকে স্পিকার বানিয়েছেন। এবং ধারণা করা হচ্ছিল যে তারপর মানে এবারই 2024-এর নির্বাচনের পরেই অনেকে ধারণা করছিলেন যে শিরিন শারমিন চৌধুরী প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। এবার না হলেও এর পরে যদি ক্ষমতা তাদের দীর্ঘায়িত হতো, তাহলে পরের টার্মে তিনি যে প্রেসিডেন্ট হয়ে যেতেন এটা মোটামুটি অনুমান করা যাচ্ছিল। সুতরাং শেখ হাসিনার কাছের লোক শিরিন শারমিন চৌধুরী এবং একটা আস্থা শেখ হাসিনার তার প্রতি রয়েছে। শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে শেখ হাসিনা হয়তো না বলবেন না। যদি এই ব্যাপারে তিনি রাজি হয়ে যান, তাহলে শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের পরবর্তী ভারপ্রাপ্ত কাণ্ডারি হয়ে রাজনীতির হালটা ধরতে পারেন এবং সেই মেকানিজমেই মানে এই যে গ্রেপ্তারের পরবর্তীতে ধারণা করা হচ্ছে যে খুব শীঘ্রই তিনি জামিন পেয়ে যাবেন এবং যে মামলাগুলো তার বিরুদ্ধে রয়েছে সেই মামলাগুলো নিয়ে খুবই মানে হাস্যরসাত্মক প্রশ্ন রয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড বিএনপি সরকারেরও কেউ বিশ্বাস করে কিনা যে শিরিন শারমিন চৌধুরী ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় ওই রংপুরে গিয়ে হত্যা চেষ্টা মামলা করেছে কিংবা কাউকে হত্যা করেছে, হত্যায় মানে ইন্ধন দিয়েছে, এই ব্যাপারগুলো ঘটতে পারে না। সুতরাং মানে ঘটনাগুলো হয়তো ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলোর সঙ্গে শিরিন শারমিন চৌধুরীর যে যোগসাজশ নেই এটা সরকারও জানে, এটা বাস্তবতা পুলিশও জানে। এই পুলিশি রিপোর্টের মাধ্যমে কিংবা আইনি মোকাবেলার মাধ্যমে তার এই মামলাগুলো থেকে খালাস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদি না সরকারের এক ধরনের কি বলে যে নেক নজরের পরিবর্তে বদনজর পড়ে যে শিরিন শারমিন চৌধুরীকে কোনোভাবেই মুক্ত করতে দেওয়া যাবে না, মুক্ত হতে দেওয়া যাবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু বর্তমান যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেই লক্ষণে অন্তত এটা ভাবার কোনো কারণ নেই যে তাকে অন্য অনেক ব্যাপারে ফাঁসিয়ে দিয়ে তাকে আজীবন কারাগারে রাখা কিংবা তাকে অনেক বড় সাজার মুখোমুখি করা, এই ব্যাপারটা সম্ভবত ঘটবে না। এই যে ব্যাপারগুলো অনেকে আবার যে ব্যাপারগুলো বলার চেষ্টা করছেন, যেগুলো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, সেটা হচ্ছে শিরিন শারমিনকে গুম করে রাখা হয়েছিল এতদিন, 2 বছর 20 মাস 21 মাস গুম করে রাখার পরে গুম থেকে গ্রেপ্তারের নাটক সাজানো হলো। যদি গুম করেই রাখা হতো এবং সেটার দায়িত্ব প্রফেসর ইউনূসের উপরে পড়ে, বিএনপি সরকারের উপরে পড়ে না, তাহলে প্রশ্ন আসে প্রফেসর ইউনূস সরকারের আমলেই তো অক্টোবরে শিরিন শারমিন চৌধুরী লাল পাসপোর্ট সারেন্ডার করেছেন, করে নতুন সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন এবং তার বাসাতে গিয়ে পাসপোর্ট কর্মকর্তারা তার বায়োমেট্রিক আঙুলের ছাপ, যে ছাপগুলো নিয়েছেন এবং কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছেন, এগুলো তো সরকারের মানে জ্ঞাতসারেই হয়েছে, সরকার জানতো না এমন তো না। তার মানে সবকিছুই হয়েছে সরকারের সিগনালে, গ্রেপ্তারটাও হয়েছে নতুন সরকারের সিগনালে। এখন মানে ওই যে প্রয়োজনীয়তা, সাংবিধানিক যে প্রয়োজনীয়তা, যে স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীকে প্রয়োজন ছিল নির্বাচনের আগে পর্যন্ত যেন সাংবিধানিক সংকট তৈরি না হয়, শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তাকে অন্তত প্রয়োজন হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত, সেই সাংবিধানিক শূন্যতা তৈরি যেন না হয়, সেখানে হয়তো বিএনপিরও একটা ভূমিকা ছিল, সেই কারণে তাকে ইউনূস সরকারের আমলে গ্রেপ্তার করা হয়নি, এই ব্যাপারগুলো ছিল। কারণ শামসুল হক টুকু, যিনি ডেপুটি স্পিকার, তাকে কিন্তু গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। সুতরাং স্পিকারকে অবশ্যই প্রয়োজন এই সাংবিধানিক সংকট মোকাবেলার জন্য। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওই দেখেছেন, দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।